আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব জৈব রসায়নের জৈব যৌগের নামকরণ নিয়ে। আমরা শুরুতেই আজকে জানবো যে কার্যকরীমূলক কি। এই কার্যকরীমূলক কি এখন আমরা জানবো যে কার্যকরীমূলক কার্যকরীমূলক হচ্ছে যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। আবার বলি যে যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। তো আমরা কিছু কার্যকরীমূলকের নাম জানবো। এগুলা জানলে হয় আমরা এই যে জৈব যৌগের নামকরণটা আমাদের সহজ হবে নামকরণ করতে। শুরুতে আমরা কার্যকরীমূলকের কয়েকটি নাম জানবো। যে অ্যালকেনের কার্যকরীমূলক কি, যে অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন যখন একক বন্ধন থাকবে তারা হবে অ্যালকেন। অর্থাৎ অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন কয় বন্ধন, একক বন্ধন। আর এবার হচ্ছে এলকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন যখন দ্বিবন্ধন তখন আমরা এটা দিয়ে বুঝবো যেটা এলকিন। যে এলকিনের কার্যকরীমূলকের নাম, এলকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। আর অ্যালকাইনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। এবার আমরা অ্যালকোহলের কার্যকরীমূলক জানবো। অ্যালকোহল হচ্ছে বন্ধন OH, অর্থাৎ OH দেখলে আমরা এটা বুঝতে পারবো যে অ্যালকোহল। যে অ্যালকোহল এর গাঠনিক সংকেত হচ্ছে বন্ধন O বন্ধন H। এখানে গাঠনিক সংকেতটা কেন লিখলাম না, এই গাঠনিক সংকেতে থাকে যে অক্সিজেনের যোজনী, যে এই জায়গার মধ্যে অক্সিজেনের যোজনী 1 2 এবং হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। আবারও বলছি যে গাঠনিক সংকেতটা মূলত যোজনী মূলিয়া পরমাণুগুলো যুক্ত থাকে। যে অক্সিজেনের যোজনী হচ্ছে 1 2 এবং হাইড্রোজেন হচ্ছে 1। এবার আমরা এলডিহাইডের কার্যকরীমূলক জানবো। এলডিহাইড হচ্ছে বন্ধন CHO দিয়ে আমরা বুঝতে পারি এলডিহাইড। এটা এলডিহাইডের গাঠনিক সংকেত আমরা এইভাবে লিখতে পারবো যে অর্থাৎ অনেক সময় এলডিহাইডটা CHO এইভাবে থাকতে পারে, আবার এইভাবেও গাঠনিক সংকেত আকারও থাকতে পারে। যে এখানে কার্বনের যোজন হচ্ছে 4 1 2 3 4, অক্সিজেনের 2 1 2, হাইড্রোজেনের 1। এখানে গাঠনিক সংকেতে মূলত গাঠনিক সংকেতে মূলত যোজনী মিলাইয়া পরমাণুগুলো যুক্ত থাকে। এখন আমরা এলডিহাইডের পরে যদি জানি যে কিটুনের কার্যকরীমূলক হচ্ছে বন্ধন CO। যে এটাকে আমরা গাঠনিক আকারে যদি লিখি, গাঠনিক সংকেত আকারে এই যে কার্বনের যোজনী 1 2 3 4, অক্সিজেনের আবার 1 2। এরপর আমরা যদি পড়ি যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে বন্ধন COH। যদি আমরা COH দেখতে পাই সেটাকে আমরা বলবো কি কার্বক্সিলিক অ্যাসিড। এটা আরেকটা নাম হচ্ছে জৈব অ্যাসিড। এটাকে আমরা গাঠনিক সংকেত আকারে যদি লিখতে চাই যে বন্ধন C বন্ধন O বন্ধন H। অর্থাৎ এখানে কার্বনের যোজন হচ্ছে 1 2 3 4, অক্সিজেনের আবার 1 2, এই অক্সিজেনের আবার 1 2, হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে জৈব অ্যাসিডকে প্রকাশ করা হয়, কার্যকরীমূলককে প্রকাশ করা হয় COH দ্বারা। তারপর আমরা যে এস্টার জানবো। যে এস্টারের কার্যকরীমূলক কি, এস্টার হচ্ছে COR। এখানে এটাকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি যে C বন্ধন ডাবল বন্ধন OR,
এখানে আর হচ্ছে অ্যালকাইল মূলক, আমরা একটু পরে অ্যালকাইল মূলক সম্পর্কে জানবো। যে এবার এস্টারের পরে ইথার, ইথার যে আর ও আর, এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। আরেকটা যদি আমরা বলি যে অ্যামাইড, আমরা গুরুত্বপূর্ণগুলো মূলত পর্ব কার্যকরী মূলক। অ্যামাইড বন্ধন CONH2, এটাকে যদি আমরা গাঠনিক আকারে লিখতে চাই তাহলে বন্ধন C ডাবল বন্ড ONH, এখানে কার্বনের যোজনী কিন্তু 4, 1 2 3 4, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 1 2 3, হাইড্রোজেনের 1, এই হাইড্রোজেনের 1, এটা হচ্ছে অ্যামাইড। এবার আমরা আরেকটা যদি জানতে চাই যে কার্যকরী মূলক, যে এটাও অনেক সময় কাজে লাগে আমাদের, যে অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট লেখা হয় যে COOCO। তাহলে এটাকে যদি আমরা গাঠনিক আকারে লিখি বন্ধন COOCO, তাহলে এখানে কার্বনের যোজনী কিন্তু 4 আছে, অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2, কার্বনের এখানে 4, এখানে 4। তাহলে আমরা এতক্ষণ কার্যকরী মূলক সম্পর্কে জানলাম। যে আমি যদি আবার রিপিট করি, যে কার্যকরী মূলকের যে অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, এলকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। যখন আমরা কার্বন কার্বন একক বন্ধন দেখবো তখন এটা অ্যালকেন হিসেবে চিহ্নিত করব, যখন আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন দেখবো তখন এটা আমরা এলকিন বলবো, যখন কার্বন কার্বন ত্রিবন্ধন দেখবো সেটা অ্যালকাইন। আর অ্যালকোহলের ক্ষেত্রে যখন OH দেখবো এটা অ্যালকোহল, যখন CHO দেখবো এটা অ্যালডিহাইড, কিটোন যখন কিটোন, CU যখন দেখবো এটা হচ্ছে কিটোন। কার্বক্সিলিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড ইম্পর্টেন্ট, যে COOH যখন দেখবো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এস্টার COOR দেখলে আমরা এস্টার বুঝবো। ইথার ROR দেখলে আমরা ইথার বুঝবো। অ্যামাইড CONH2, এটা হচ্ছে অ্যামাইড। আর অ্যানহাইড্রাইট যদি হয় COOCO, এটা হচ্ছে অ্যানহাইড্রাইটের সংকেত। এবার আরেকটা এমিনটাও গুরুত্বপূর্ণ। এমিন যদি আমরা লিখি এমিন হচ্ছে বন্ধন NH2, এটাকে আমরা যদি গাঠনিক আকারে লিখতে চাই তাহলে NH, তাহলে এটা হচ্ছে এমিন। আমরা এতক্ষণ কি জানলাম, যে কার্যকরী মূলকের সংকেতগুলো। আমি আবার রিপিট করি, যে কার্যকরী মূলক কাকে বলে? যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের মধ্যে উপস্থিত থেকে কার্যত তার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। এটার বিষয়টা যদি আমি আরো সহজভাবে বুঝাতে চাই, যে ধরো একটা যৌগের মধ্যে OH আছে, CH3CH2OH, এই OH দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যালকোহল। তো এই অ্যালকোহলেরই ধর্ম সে প্রদর্শন করবে বা বিক্রিয়া প্রদর্শন করবে, কারণ OHটা দেখলে আমরা বুঝতে পারি এটা অ্যালকোহল, আর সে অ্যালকোহলের ধর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। আবার যদি কোনো যৌগে আমরা CHO দেখি তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যালডিহাইড, সে অ্যালডিহাইডের ধর্ম বিক্রিয়া নির্ধারণ করবে। এজন্য আমরা এটা সংজ্ঞাতে বলছি যে সকল মূলক বা পরমাণু কোনো জৈব যৌগের মধ্যে উপস্থিত থেকে তার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে সেটাকে কার্যকরী মূলক বলা হয়। এবার আমরা যে এসএসসি লেভেলে কিছু জিনিস জেনে আসছি, যে জৈব রাসায়নিক কিছু কিছু ছিল ওই সময়, ওইগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা জৈব যৌগের নামকরণে যাব। যে ওইগুলা ছিল, তোমরা হয়তো জানতা যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এগুলা আমি আবারও লিখছি, যে যারা এসএসসি লেভেলে মিস করছে এগুলো আমরা একটু জানবো আবার। যে CH4 এটা যদি হয় আমরা বলছিলাম মিথেন, কারণ কার্বন যখন একটা থাকবে তখন আমরা এটাকে বলি মিথেন। C2H6 যখন এটারে C2H6 হচ্ছে ইথেন, যখন কার্বন কয়টা থাকে? দুইটা যখন থাকে কার্বন তখন এটাকে ইথেন বলা হয়।
C3H8 এটা হবে প্রোপেন। C4H10 এটাকে বলা হয় বিউটেন। C5H12 এটাকে বলা হয় পেন্টেন। C6H14 এটাকে বলা হয় হেক্সেন। C7H16 এটা বলা হয় হেপটেন। C8H18 এটা বলা হয় অকটেন। C9H20 এটাকে বলা হয় ননেন। C10H22 এটাকে বলা হয় ডেকেন। এতটুকু তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। এখন আমরা বুঝলাম যে এই যখন একটা কার্বন থাকবে তখন এটা আমরা মিথেন বলবো, যখন 10টা কার্বন থাকবে তখন এটা আমরা ডেকেন বলবো। তবে এখানে একটা বিষয়, তোমাদের মজার একটা বিষয় আছে যে এখানে যখন C2H6 অর্থাৎ কার্বনের ডাবল এবং ডাবলের সাথে আরো 2 যোগ করে H নির্ধারণ করা হয়েছে। যেমন আসলে এই সবগুলোই মূলত অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n+2। আমরা কার্বন এখানে n দিয়ে বোঝাবে কার্বন সংখ্যা। এখানে C হচ্ছে কয়টা? 2টা, n এর মান 2। যদি এখানে মানটা বসাই C2H2 * 2 + 2 C2H6 কিন্তু হয়। তার মানে যেহেতু এটা অ্যালকেনের সাধারণ সংখ্যার সাথে মিলে, তাহলে নিশ্চয়ই একটা অ্যালকেন যেটার নাম হচ্ছে ইথেন। অর্থাৎ কার্বনের ডাবলের সাথে আমরা 2 যোগ করব, তখন হাইড্রোজেন সংখ্যাটা আমরা নির্ধারণ করব, তখন এটারে আমরা অ্যালকেন বলতে পারবো। তো যখন 4টা থাকবে তখন এটারে বিউটেন বলবো, 9টা থাকলে ননেন বলবো, 8টা থাকলে অকটেন বলবো। এখন এগুলোকে যদি আমরা আরো সহজে ভাবে বোঝাতে চাই গাঠনিক সংকেত আকারে, তোমরা আরো সহজ হয়ে যাবে যে মিথেন একটা কার্বন হলে তোমরা জানো মিথেন। এই মিথেনটাকে আমরা যেহেতু কার্বনের যোজনী 4, আমরা এইভাবে লিখতে পারি যে কার্বনের যোজনী 4 এটা মিথেন। আবার ইথেনকে আমরা লিখতে পারি যে এটাকে ইথেন প্রকাশ করা হয়। আমরা এই সহজভাবে কিভাবে লেখা যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি যে কার্বন এখানে কার্বন আছে কয়টি? 2টি, আমরা 2টি লিখলাম। তারপর কার্বনের যে 4টা যোজনী আমরা দিব, তাহলে হাইড্রোজেন দ্বারা এই যোজনীগুলো পূরণ করে দিব। তাহলে হাইড্রোজেন। এখন দেখো যে কার্বন আসলে 2টা আছে এবং হাইড্রোজেনে কিন্তু কয়টা আছে? 6টায় আছে। তো আমরা এইভাবেও লিখতে পারবো যে ইথেনকে আমরা যদি প্রোপেনটা লিখি C3H8, তাহলে কার্বন এইভাবে আমরা 3টা দিলাম। দেওয়ার পর আমরা এই কার্বনের যোজনী সবগুলোতে 4 বানাবো। তাহলে এগুলো আমরা পূরণ করব কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন। এখন আমরা যদি হিসাব করে দেখি H কিন্তু আসলে 8টা এবং কার্বন এখানে আছে কয়টি? 3টি। তখন আমরা এটাকে বলবো প্রোপেন। এটাকেও প্রোপেন বলবো, এইটাকেও প্রোপেন বলবো। এবার আরেকটা মজার বিষয় এখানে আছে যে এটাকে কিন্তু আসলে আমরা মূলত যখন যখন আমরা বুঝবো, বোঝার পরে আমরা শর্ট ভাবে কিভাবে লিখবো। দেখো এখানে এটাকে আমরা CH3 লিখতে পারি। এইটাকে কেন CH3 লিখতে পারি? এখানে H কয়টা? 3টা। এখানে H হচ্ছে 2টা, এখানে H হচ্ছে 3টা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি CH3 CH2 CH3। আসলে এই যে প্রোপেনের মেইন যে সংকেতটা আসলে এই জিনিসটাই মূলত আমরা যখন জৈব রসায়নের ডিপলি যাব তখন আমরা এগুলা লিখবো। নামকরণের সময় আমরা এইভাবে লিখবো। এবার C4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে CH3 এটাকে আমরা কি লিখতে পারি? CH3। আমরা ইথেনকে এইভাবেও প্রকাশ করতে পারি C4H10 বিউটেন। কার্বন কয়টা হবে? 4টা। তাহলে আমরা হাইড্রোজেন সংখ্যা দিয়ে তার যোজনীগুলো পূরণ করে দেই। তাহলে
দেখো এখানে কার্বনের যোজনী কিন্তু প্রত্যেকটার চার আছে, যে 1 2 3 4, এটার 1 2 3 4, এটার 1 2 3 4, সবগুলোরই প্রত্যেকটি কার্বনের যোজনী চার আছে এবং প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী 1 আছে। এখানে আমরা যদি এইটাকে লিখি তাহলে এটাকে CH3 লিখতে পারবো, এটাকে আমরা CH2 লিখতে পারবো, এটাকে CH2 লিখতে পারবো, এটাকে CH3 লিখতে পারবো। তাইলে আমরা এইটার পরিবর্তে যদি আমরা লিখি কি হবে, CH3 CH2 CH2 CH3। ক্লিয়ার? এবার আমরা যদি পেন্টেনে যাই যে C5H10, C5H10, তাহলে আমরা 5টা কার্বন এইভাবে লিখে ফেলবো। এখানে হাইড্রোজেন দিব, তাহলে আমরা সবগুলো যোজনী কার্বনের ঠিক আছে 4, হাইড্রোজেনের 1 1 আছে, তাহলে এটাকে আমরা যদি ওইভাবে লিখতে চাই তাহলে এটার জন্য আমরা CH3 লিখতে পারবো, এখানে আমরা CH2 লিখতে পারবো, CH2 CH2, এখানে CH3 CH3 CH2 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 CH3। তাইলে এখন আমরা এটাকে শর্ট ভাবে এটা লিখতে পারি। তাহলে এরকম ভাবে আমরা 10 পর্যন্ত ইনশাআল্লাহ পারবো। এখানে একটা মজার বিষয় আছে যে একটা যৌগ থেকে, ধরো ইথেন, এই ইথেনের পরে দেখো এই এখানে জাস্ট CH2 মূলক বাড়ার কারণে এটা প্রোপেন হইছে, আবার এই প্রোপেন থেকে আরেকটা CH2 মূলক বাড়ার কারণে এটা কি হইছে বিউটেন। কথাটা মনে হয় বুঝতে পারো না। আবার আমি বলি যে এখানে এইটা থেকে এটা কি বেশি, জাস্ট CH2, আর এখান থেকে এরা কি বেশি, এই CH2টা বেশি, আবার এটা থেকে এরা এই CH2টা শুধু বেশি। অর্থাৎ বোঝা গেল একটা যৌগ থেকে আরেকটা যৌগের পার্থক্য হবে জাস্ট CH2 মূলকের, যে CH2 মূলকটাকে বলা হয় মিথিলিন মূলক। অর্থাৎ একটা অ্যালকেন থেকে আরেকটা অ্যালকেনের পরবর্তী অ্যালকেনের পার্থক্য থাকবে জাস্ট CH2 মূলক, যেটাকে বলা হয় মিথিলিন মূলক। আমরা এই পেন্টেন পর্যন্ত গাঠনিক সংকেত দেখায়া শর্ট ভাবে কিভাবে লেখা যায় আমরা দেখাইলাম। তোমরা হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন ওইভাবে ইনশাআল্লাহ আশা করি করতে পারবা। এখন আমরা যে আরেকটা বিষয় রয়েছে যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে, যে অ্যালকেনকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত সম্পর্কে জানা হয়েছে যে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2 হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, আমরা জানলাম। আর অ্যালকেনকে প্রকাশ করা হয় RH দ্বারা। অ্যালকেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? RH দ্বারা। এখন আমরা একটা বিষয় জানবো, অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। এখন এই অ্যালকেন থেকে, এইটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন থেকে যদি এই হাইড্রোজেন পরমাণুটা অপসারণ হয়, এই হাইড্রোজেন পরমাণুটা অপসারণের ফলে আর কোনটা থাকে? জাস্ট এই আর থাকে। আর হচ্ছে এখানে অ্যালকাইল মূলক। অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের ফলে যে মূলকের সৃষ্টি হলো সেটাকে আমরা বলতে পারবো কি? অ্যালকাইল মূলক। যেমন অ্যালকাইল মূলক। এখন যেহেতু এটা অ্যালকেন, আমরা একটু আগে পরে আসছি যে মিথেন, এটা একটা কি? অ্যালকেন। তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি চলে যায় তাহলে আর থাকবে কি এখানে? CH3। তাহলে এটাকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেল যদি কয় অ্যালকাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেল মিথাইল, নিশ্চিত এটার নাম হচ্ছে কি? মিথাইল। মিথাইল। যদি ইথেন থেকে চলে যায় C2H6, এটা ইথেন, এটা থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেল, যদি চলে যায় তাহলে থাকবে C2H5, তাই না? C2H5 কারণ একটা হাইড্রোজেন যদি চলে যায় থাকে কি? C2, একটা হাইড্রোজেন চলে গেলে আর 5 থাকে, সেটাকে বলা হয় কি? ইথাইল। ইথাইল। অর্থাৎ এখন আমরা বুঝতে পারলাম যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেলে হবে এই মিথেন থেকে চলে গেলে মিথাইল হবে, অ্যালকেন থেকে চলে গেলে হবে অ্যালকাইল, আর ইথেন থেকে চলে গেলে ইথাইল, প্রোপেন থেকে চলে গেলে প্রোপাইল, বিউটেন থেকে চলে গেলে বিউটাইল হবে। এখন আমরা মেইন টপিকে যাব যে অ্যালকেনের নামকরণ আমরা শুরুতে জানবো।
তাহলে আমরা অ্যালকেনের নাম সম্পর্কে অ্যালকেনের নামকরণ অ্যালকেনের নামকরণ করতে হলে আমরা শুরুতে এই অ্যালকেন কিভাবে নামকরণ করতে হয় এই নিয়মগুলো আমাদেরকে আগে জানতে হবে। নিয়মগুলো হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই অ্যালকেনের মধ্যে লম্বা শিকল কোনটা, প্রধান শিকলে কার্বন সংখ্যা কোথায় বেশি, এইটা আমাদের কার্বন সংখ্যাগুলো নির্ধারণ করতে লম্বা শিকলটা আমাদেরকে আগে জানতে হবে। তারপর আমরা অ্যালকেনের যে নাম্বারিং করব, কোন দিক দিয়ে নাম্বারিং করব, যেই প্রধান শিকলের যে দিক দিয়ে শাখা অর্থাৎ প্রতিস্থাপক বেশি সেদিক দিয়ে আমরা নামকরণ করব। যেমন আমরা যদি উদাহরণ দিতে যাই যে CH3 CH2 CH2 এই CH3, আমরা এটাকে কি বলতে পারবো, বিউটেন। কেন বিউটেন বলতে পারবো, কার্বন এখানে কয়টা, চারটা, 1 2 3 4। আমরা জানি 4 কার্বন ওলারে কি বলা হয়, বিউটেন বলা হয়। এখন আমরা যদি একটু কঠিনে যায়, যেমন CH3 CH2 CH2 CH, এই CH3 এখানে আমি লাগিয়ে দিলাম আর এখানে CH3 দিয়ে দিলাম। ওকে, এবার আমরা শুরুতে জানতে হবে আমাদের লম্বা শিকল কোনটা। এখানে লম্বা শিকল কোনটা, এইটা হচ্ছে লম্বা শিকল। এই লম্বা শিকলে কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা লম্বা শিকলে কার্বন। তাহলে লম্বা শিকলে যদি 5টা কার্বন হয় এটাকে বলা হয় পেন্টেন। এখন আমরা কোন দিক দিয়ে তাকে নাম্বারিং করব, নাম্বারিংটা করব এই দিক দিয়ে। কেন, এখানে প্রতিস্থাপকটা এই দিক দিয়ে কাছাকাছি, তাহলে এই দিক দিয়ে যদি কাছাকাছি হয় তাহলে আমরা ধরবো 1 2 3 4 5। কিন্তু আমরা অনেকেই বলতে পারে স্যার এই দিক দিয়ে আমরা ধরবো না কেন, আমি বলছি যে যে দিক দিয়ে প্রতিস্থাপকটা বা শাখাটা যুক্ত সেই দিক দিয়ে কি করতে হবে, নাম্বারিংটা করতে হবে। তাহলে এই দিক দিয়ে শাখাটা যেহেতু যুক্ত, এটা 1 2 3, আর এই দিক দিয়ে 1 2 3 কেন ধরলাম না, এই দিক দিয়ে কোনো শাখা নাই। এখন তাহলে আমরা এটা যদি নামকরণ করতে যাই, প্রথমে আমরা প্রতিস্থাপকের নামকরণটা করতে হবে। প্রতিস্থাপকে এটা যুক্ত আছে, একটু আগে আমরা বলছিলাম এটার নাম হচ্ছে মিথাইল। তাহলে এটা কোথায়, এই মিথাইল হলোটা কোথায় যুক্ত, 2 নাম্বার কার্বনে যুক্ত। 2 নাম্বার কার্বনে যেহেতু মিথাইল যুক্ত, আমরা বলবো 2 মিথাইল। কি মিথাইল, 2 মিথাইল পেন্টেন। কেন পেন্টেন, 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5, এখানে 5টা কার্বন আছে, এজন্য এটাকে আমরা বলি পেন্টেন। এই সবার আগে আমরা কার নামকরণ করতে হবে, যে প্রতিস্থাপকের। প্রতিস্থাপকটা কয় নাম্বার কার্বনে যুক্ত আছে, 2 নম্বরে, এজন্য হবে 2 মিথাইল পেন্টেন। 2 মিথাইল পেন্টেন। এবার আমরা যদি বই থেকে একটা উদাহরণ নেই, যে CH3 CH3 CH2 CH3 CH3 ওকে। এখন আমরা যদি এটা নামকরণ করতে যাই, শুরুতে আমরা লম্বা শিকলের কথাটা চিন্তা করতে হবে। লম্বা শিকল কোনটা, যে 1 2 3 4 5, এটাই লম্বা শিকল। এখন কোন দিক দিয়ে আমরা নাম্বারিংটা করব, এই দিক দিয়ে নাম্বারিং করব না এই দিক দিয়ে নাম্বারিং করব, তখন তোমরা নিশ্চয়ই বলবা স্যার এই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। কেন নাম্বারিং করতে হবে, যে এই দিক দিয়ে এই শাখা এখানে বেশি, আর এই দিক দিয়ে এখানে শাখা একটা, এখানে শাখা কয়টা, 2টা। তাহলে আমরা এই দিক দিয়ে নাম্বারিংটা করব। তাহলে 1 2 3 4 5, যেহেতু এখানে 5টা কার্বন, নিশ্চয়ই এটা হচ্ছে পেন্টেন। এখন এটার আগে আমরা কি করতে হবে, যে শাখার নামকরণ করতে হবে। তো শাখাটা এখানে দেখো যে 2 নম্বরে একটা মিথাইল যুক্ত, আর 2টা মিথাইল যুক্ত, আর 4 নম্বরে আরেকটা মিথাইল যুক্ত। তাহলে এটা নামকরণ করতে হলে আমরা কিভাবে করতে হবে, যখন একটা প্রতিস্থাপক থাকে বা 2টা প্রতিস্থাপক থাকে, একটারে মনু বলা হয়, মনু না বললেও হবে। এখন যখন 2টা প্রতিস্থাপক থাকে তখন এটাকে ডাই, 3টা থাকলে এটা বলা হয় ট্রাই, 4টা থাকলে বলা হয় টেট্রা। তাহলে এখানে মিথাইল কটা যুক্ত, 1টা 2টা 3টা, তাই না? যেহেতু 3টা যুক্ত, এখন আমরা 2 এ যেহেতু যুক্ত, তাহলে আমরা লিখব 2 2 2। কেন 2 2 লিখলাম, যে 2 এর মধ্যে 2টা যুক্ত, এর জন্য আমরা 2 2 দুইবার লিখছি।
2 2 আর কোথায় 4, তাহলে এই 4, তাহলে 2 2 4 কয়টা মিথাইল আছে? 3টা মিথাইল, তিনটার উপরে ট্রাই মিথাইল, টোটালটাকে বলবো আমরা কি? পেন্টেন। এটা হচ্ছে অ্যালকেনের একটা নামকরণ। আমরা আরেকটু যদি জটিলের দিকে যাই, যে ধরো এরকম CH3 CH3 CH C2H5 CH2 CH C3। আচ্ছা, আরো একটু পরে আরো একটু কঠিনে যায়, আমরা আর একটু সহজে লিখি যে C2H5 CH2 CH3। ধরো এই যৌগটার নামকরণ আমরা করব কিভাবে করব, যে আমরা শুরুতেই তোমাদেরকে বলছি লম্বা শিকলটা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। লম্বা শিকল হচ্ছে নিশ্চয়ই এই যে বড় শিকলটা, এটা হচ্ছে লম্বা শিকল। তাইলে আমরা দেখতে হবে যে আমাদের এই কোন দিক দিয়ে শাখা বেশি। শাখা হচ্ছে এই দিক দিয়ে বেশি শাখাটা, তাহলে আমরা এই দিক দিয়ে 1 2 3 করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, নিশ্চয়ই এটা হচ্ছে হেপ্টেনের যৌগ। এখন আমাদের আগে আমি করছিলাম যে মিথাইল মূলক দিয়ে, এখানে আরেকটা মূলক প্যাচ লাগাইছে যে এটা হচ্ছে ইথাইল মূলক। তাহলে এখানে মিথাইল মূলক আছে, ইথাইল মূলক আছে। এখন আমরা এটা কিভাবে নামকরণ করব? তাহলে আমরা এ বি সি যে পড়ছি অ্যালফাবেট অনুযায়ী, যে এ আগে না বি আগে, তাহলে এ আগে। তাহলে আমরা মিথাইল লিখতে এম আসে, ইথাইল লিখলে ই আসে। তাহলে আমরা আগে ইথাইলের নামকরণ করতে হবে, যেহেতু ই আগে আসে। তাহলে ইথাইলের নামকরণ আমাদের আগে করতে হবে, এরপরে মিথাইলের নামকরণ করতে হবে। আবার আমি এটা রিপিট করি, যে মিথাইল আগে না ইথাইল আগে আমরা নামকরণ করব। ইথাইল কেন করব? যেহেতু এ বি সি ডি অণু যে সিরিয়ালে ই হচ্ছে আগে, এম হচ্ছে পরে। ই দিয়ে যেহেতু ইথাইল আগে হবে ইথাইল, এম যেহেতু পরে, এম দিয়ে মিথাইল হবে পরে। তাহলে আমরা খেয়াল করতে হবে ইথাইল কোথায় কোথায় যুক্ত আছে। 3 তে যুক্ত আছে আর 5 এ যুক্ত আছে। এজন্য আমরা লিখব 3 5 ডাই ইথাইল। কেন ডাই হলো? যেহেতু এখানে ইথাইল কয়টা? 2টা, এজন্য ডাই ইথাইল। এখানে মিথাইল যুক্ত আছে কোথায়? যে 2 এর মধ্যে। কয়টা মিথাইল? 2টা মিথাইল। এজন্য আমরা 2 2 লিখব। কেন 2 2? যেহেতু 2 এর মধ্যে কয়টা মিথাইল? 2টা মিথাইল যুক্ত, সেজন্য আমরা 2 2 লিখব। 2 2 ডাই মিথাইল। কেন ডাই মিথাইল হবে? যে এখানে মিথাইল আছে কয়টা? 2টা। ডাই মিথাইল কি? টোটাল যৌগটার নাম হচ্ছে হেপ্টেন। ওকে, এবার আমরা এই অ্যালকেনের নাম আরেকটা করেই আমরা অ্যালকেনটা বাদ দিয়ে দিব। আশা করি অ্যালকেন সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে, যে অ্যালকেনের আরেকটা যদি আমরা পড়তে যাই, যে এটা তোমরা নিজেরা বলবা। CH3 CH3 CH C2H5 CH2 CH C3H7 CH3 CH2 CH3 CH2 CH3। এখন আমরা অ্যালকেনের নামকরণ করতে হলে আমরা যে কোনো যৌগের নামকরণ করতে আমরা লম্বা শিকলের কথাটা আগে চিন্তা করতে হবে। তো লম্বা শিকলটা অবশ্যই এর হচ্ছে টোটাল লম্বা শিকল। আমরা লম্বা শিকলের মধ্যে কয়টি কার্বন আছে আগে নির্ধারণ করব। 1 2 3 4 5 6 7 8টা। যেহেতু 8টা কার্বন, তাহলে এটা আমরা বলবো অক্টেন। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে অক্টেনের যৌগ। এখন আমরা নাম্বারিংটা কি এই দিক দিয়ে করব না এই দিক দিয়ে করব? এটা সমস্যা আমাদের। তো আমি বলছিলাম যে প্রতিস্থাপকগুলো যে দিক দিয়ে কাছাকাছি, যে দিক দিয়ে বেশি,
নিকটতমবর্তী সেই দিক দিয়ে আমাদের নামকরণ করতে হবে। আচ্ছা আমরা যদি ধরার জন্য আমরা যদি ধরি যে এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা হবে কিনা আমরা একটু খেয়াল করি। ধরো এখানে 2 এর মধ্যে কয়টা আছে? 2টা, তাহলে আমরা লিখলাম 2 2। এবার এখানে 3 এর মাঝে আছে কয়টা? একটা। 3 এর মাঝে একটা। এর 5 এর মধ্যে আছে কয়টা? একটা। C3H7 5। আর 6 এর মধ্যে আছে কয়টা? 2টা। তাহলে 6 দুইবার লিখবো। তাহলে এবার আমরা এটা যোগ করব। 2 দিয়ে 4, 4 3 7, 7 5 12, 12 আর 12 কত? 24। তাহলে এটার যোগফলটা দাঁড়ায় 24। এটা একটা কারণ আছে, তোমাদেরকে টেকনিক দেখাই দিতেছি। যে এখন আমরা যদি আবার এই দিক দিয়ে এক ধরি, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা এই দিক দিয়ে যদি ধরি তাহলে এখানে এটা হচ্ছে কত? 3। 3 এর মধ্যে প্রতিস্থাপক, তাহলে 3। এরপরে এটা কত? 4, 4 এ একটা প্রতিস্থাপক। এরপরে এই জায়গায় কত? 6, 6 এ একটা প্রতিস্থাপক। এখানে কত? 7, 7 এ কয়টা প্রতিস্থাপক? 2টা। তাহলে 7 কয়বার হবে? 2 বার। তাহলে এখন যদি যোগ করি 4 3 7, 7 এ 6 13, 13 আর 14 কত? 13 আর 14 27 নাকি? সরি, এই জায়গাতে একটু ভুল হয়েছে যে এখানে 6 এর মধ্যে দুইটা মূলক যুক্ত, একটা মিথাইল একটা ইথাইল। তাহলে এখানে 6 কয়বার হবে? 2 বার হবে। তাহলে টোটাল যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 4 3 7, 7 আর 6 13, 13 আর 6 কত? 19, 19 এর সাথে কত? 26, 26 এর সাথে কত? 26 এর সাথে হচ্ছে 33 নাকি? আমরা আবার আমাদের ভুল হয়েছে কিনা একটু দেখি। এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3। সরি, আমাদের ভুল হয়েছে বিষয়টা, এখানে 6 না। যে আমি আবার লিখছি এগুলো, যে এটা 3 এর মধ্যে 2টা। এই দিক দিয়ে যদি আমরা আসি, এটা 1, এটা 2, এটা 3, তাহলে হবে 3 যোগ 3। ওকে, এবার এটা হচ্ছে কত? 4। এরপরে এটা হচ্ছে কত? 6। এরপরে 7 এ কয়টা? 2টা। C3 তাহলে 7 যোগ 7, 7 এর সাথে 14, 14 আর 6 20, 20 এর সাথে 24, 24 আর 6 30। এখন এইগুলো লেখার একটা কারণ আছে, যে এখানে যোগফলটা দেখলাম যে এটার 24, এই দিক দিয়ে যদি আমরা ধরি নাম্বারিং করি, এটা হচ্ছে 24, আর এই দিক দিয়ে যদি আমরা 1 ধরি তাহলে এটা হচ্ছে কি? 30। আমি এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যেটার মান কম আসবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে যেহেতু 24 এদিক দিয়ে ধরার কারণে 24 আসছে, তাহলে আমরা এদিক দিয়ে নাম্বারিংটা করতে হবে। যে তাহলে আমাদের নাম্বারিংটা ঠিক আছে, এইটা 1, এটা 2 3 4 5 6 7 8। তাহলে এইটা আর হবে না, 7 6 5 4 3 2 1। এদিক দিয়ে আমরা 1 2 ধরবো না, এদিক দিয়ে ধরবো। কেন? যে আমরা এদিক দিয়ে নাম্বারিংটা মান আসছে, যেটার মান কম আসবে যোগফলে, সেই দিক দিয়ে নামকরণ করতে হবে। এই দিক দিয়ে যদি আমরা 1 2 ধরি তাহলে আসে কত? 30। আর এই দিক দিয়ে যদি আমরা 1 2 ধরি আসে 24। সেজন্য আমরা এই দিক দিয়ে নামকরণ করতে হবে। আবার আমি আবারও এটা বলি যে তোমাদের যদি পেজ লেগে যায় তাহলে আমরা কিভাবে করব? যে নাম্বারিংটা ওইভাবে করা লাগবে যে তুমি ধরো মনে করো যে প্রতিস্থাপকগুলো আন্দাজ করতে পারতেছো না যে আসলে কোন দিক দিয়ে নাম্বারিং করব। তাহলে আমরা এইটাতে ধরলাম 1, তাহলে এটা হিসেবে 8 হয়। তাহলে এখন প্রতিস্থাপকটা কোথায় যুক্ত আছে? মানে এই জায়গায় প্রতিস্থাপক আছে 2 এর মধ্যে 2টা, এইজন্য 2 যোগ 2 লিখছি। এরপর 3 এ আছে কয়টা? একটা, লিখছি 3। এরপরে কোথায় আছে? 5 এ আছে একটা। এরপর 6 এ কয়টা? 2টা, এইজন্য 6 দুইবার লিখছি, 24। সেম এইভাবে আমরা এই দিক দিয়ে যদি 1 2 3 করি, ওইটার মান আছে 30, আর এদিক দিয়ে 1 2 ধরলে এটা আছে 24। তো যেহেতু এটার মান ছোট, এই দিক দিয়ে আমরা নামকরণটা করতে হবে। এবার নাম্বারিংটা করতে হবে। এবার যদি এটার নামে আসি, যেহেতু যে এটা ইথাইল, এটা মিথাইল, এটা হচ্ছে প্রোপাইল। যেহেতু প্রোপেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কম, তাহলে আমরা আগে ইথাইল করব না প্রোপাইল করব না মিথাইল করব, এটা জানবো। যে আমরা বলছি অ্যালফাবেট অনুযায়ী ইথাইল প্রোপাইল মিথাইলের নামকরণ করা হবে।
তাহলে সব শুরুতেই আমরা ইথাইলের নামকরণ করতে হবে, কারণ এ বি সি ডি লিখতে ই আগে আসে, এরপরে এম আসে, এরপর হচ্ছে পি আসে। তাহলে আমরা ইথাইলের যদি নামকরণ করতে চাই তাহলে 3 ইথাইল। এখানে আমাদের খেয়াল করতে হবে ইথাইল কয়টা আছে। ইথাইল হচ্ছে 3 একটা আছে আর 6 একটা আছে, এই জন্য আমরা লিখতে হবে 3 6। কয়টা ইথাইল? 2টা ইথাইল, ডাই ইথাইল। এরপরে মিথাইল। মিথাইল আছে কোথায়? এখানে 2 এ আছে কয়টা? 2টা, আর 6 এ আছে একটা, 3টা। তাহলে আমরা লিখব 2 2 2 2 2 দিয়ে কেন লিখলাম? মিথাইল এখানে কয়টা? 2টা, 2 2 6, কত হবে? ট্রাই। কেন ট্রাই? 3টা, এজন্য ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল। এরপরে এই 5 একটা প্রোপাইল মূলক আছে, সেজন্য এটারে আমরা বলবো 5 প্রোপাইল। 5 প্রোপাইল। টোটাল যৌগটার নাম কি ছিল? যেটা 8টা কার্বনওয়ালা, সেজন্য এটারে আমরা বলবো অক্টেট। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত আজকে অ্যালকেনের নামকরণ শিখলাম। আমরা আগামী ক্লাসে অ্যালকিন, অ্যালকাইড, এরপরে অ্যালকোহল, অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব। ওই এখন তোমাদের প্রাথমিক অবস্থায় বুঝতে একটু অসুবিধা হবে হয়তোবা, তারপর ক্লাসগুলো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, কারণ প্রথম অবস্থায় তোমরা এগুলো নতুন, এগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে। আমরা ইনশাআল্লাহ অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এইভাবে ধারাবাহিকভাবে নামকরণগুলো শুরু করব। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।